ওম জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুং পাদপদ্মে তয় শ্রিত্বা প্রণমামি মোহ। নমস্কার, শ্রী শ্রী ঠাকুর, শ্রী শ্রী মা এবং স্বামীজি মহারাজের রাতুল চরণে ভুলুণ্ঠিত প্রণাম জানাই। প্রাণারাম বাংলা ইউটিউব চ্যানেলে সম্প্রচারিত সৎকথায় শুভ চিন্তন এই ধারাবাহিক অনুধ্যানে আপনাদের কাছে এই নিবেদন যে পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী গহনানন্দজি মহারাজের আশ্রিত ভক্ত সন্তানরা যদি মহারাজের সম্পর্কে একটি স্মৃতিকথা লেখা, তাদের অনুভূতি, মহারাজের সাথে সান্নিধ্য, মহারাজের আশীর্বাদ তাদের জীবনে কিভাবে রক্ষা করছে, এবং সর্বোপরি তাদের কাছে যদি কোনো অপ্রকাশিত চিঠি বা ছবি থাকে তাহলে তারা অবিলম্বে আমাদের সাথে একটু যোগাযোগ করুন। কারণ আমরা মহারাজের জীবনের বিভিন্ন কর্ম অধ্যায়কে নিয়ে বা ইতিমধ্যেই অনেক গ্রন্থ প্রকাশিত হয়েছে, আরেকটি ভক্তদের দ্বারা নতুন গ্রন্থ প্রকাশের কথা ভাবনা চিন্তা করছি। আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্র খুব ছোট বয়সে, অত্যন্তই নবীন, বলা হয় একেবারে শিশু বয়স, সেখানে মেয়েদের স্বয়ংসম্পূর্ণভাবে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করা হচ্ছে। এই ক্ষেত্রে আপনাদের অপরিসীম সহযোগিতা এবং প্রতি মাসে যদি অল্প অল্প করেও আপনারা বিন্দুর মতন সাহায্য করেন, বিন্দু বিন্দু, তাহলে সেটাও আমাদের কাছে সিন্ধুর মতন হয়ে উঠবে। আমরা তাদের জন্য আরও একটু বেশি কাজ করতে পারব। আগামী 16ই আগস্ট স্বামী বিবেকানন্দের পৈতৃক আবাস ও সাংস্কৃতিক কেন্দ্রে আশা করছি আপনাদের সাথে দেখা হবে ভক্ত সম্মেলনে। যারা প্রবেশপত্র সংগ্রহ করেননি তারা ইতিমধ্যে সংগ্রহ করবেন, আর 26শে জুলাইও তাই। তার আগে আমরা একটু স্মরণ করে নিচ্ছি যে আগামী রথযাত্রার দিন কামদেবপুরে রামকৃষ্ণ সারদা মন্দির চুঁচুড়ায় একটি অসাধারণ মন্দির প্রতিষ্ঠার উৎসব হবে। আপনারা ওই দিন অবশ্যই সঙ্গে থাকতে পারেন। আজকে আমরা শুভ চিন্তনের কথায় স্মরণ করছি যে আমাদের শাস্ত্রে একটা খুব সুন্দর শব্দ আছে, ধীরা। কালিদাস কুমার সম্ভবে শিবের কথা বলতে গিয়ে বলেছেন, বিকার হেতৌ সতি বিক্রিয়ন্তে येषां न মনাংসিত এব ধীরা। অর্থাৎ বিকারের কারণ উপস্থিত থাকলেও যাদের মনে বিকার আসে না তাঁরাই ধীর। এই ধীররাই কিন্তু জীবনের সত্যিকার সৃষ্টি এবং সত্যিকারের জীবন লাভ করতে পারেন। কাজে ধীর হওয়ার প্রয়োজন আছে এবং ধীরভাবে জীবনকে অবলম্বন করার প্রথম চেষ্টা করব। শুধু তাই নয়, এটাকে বাড়িয়ে নেব যাতে আমাদের ব্যক্তি জীবনে এবং সমাজ জীবনেও সেটাকে আমরা প্রতিফলিত করতে পারি। এইভাবেই এই ভাবটা সত্যিকার জীবনে আমরা পরিণত করতে পারি এবং তাতেই দেখা যায় যে জীবনের একটা দৃষ্টি পাব। কারণ আমরা অনেক ক্ষেত্রেই জীবনটাকে যাপন করি, কিন্তু জীবন যে একটা ফুলের মতন সেটাকে বুঝতে পারি না। সেই জন্য বলা হয় যে বোঝে সে খোঁজে। বিখ্যাত মাইন্ড ট্রেনার মৃণাল চক্রবর্তীর কথা আপনারা শুনেছেন, জানেন তাকে ইউটিউবে, ফেসবুকে। তার অসাধারণ একটি গ্রন্থ রয়েছে, যে বোঝে সে খোঁজে। সেখানে বলা হচ্ছে যে একটি 22 বছরের ছেলে হঠাৎ একদিন ভাবনায় পড়ল যে সে জীবনে কি করছে। এই ভেবে অনেক ভেবে সে ঠিক করলো কোনো মঠে গিয়ে কোনো সাধুর শরণাপন্ন হবে, তাকে গিয়ে প্রশ্ন করবে সে কে, কেন পৃথিবীতে এসেছে, জীবনের উদ্দেশ্য কী। সে যখন এই প্রশ্নগুলো মঠে গিয়ে একদিন করলেন, তখন এক সাধু বললেন যে তোমাকে এই প্রশ্নের উত্তর দেবো, তার আগে তোমাকে কিছু কাজ করতে হবে, একটা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে। যদি তুমি রাজি হও তাহলে সেই প্রশ্নের উত্তর পাবে। ছেলেটি রাজি হয়ে গেল। সে খুব খাটতে পারে, সাধু তাকে বিভিন্ন ধরনের কাজ দিতে লাগলেন। 3 বছর পর একদিন একটা ঘটনা ঘটল। দুপুরবেলা প্রায় 200 জন পথিককে খাওয়ানোর দায়িত্ব দেওয়া হলো তাকে। সবাইকে খাইয়ে যখন প্রায় 2টোর সময় তার প্রচণ্ড খিদে পেয়ে গেছে, তখন সে সাধুকে জিজ্ঞাসা করলো যে গুরুদেব, আমি সবাইকে খাইয়েছি, এখন কি আমি খেতে পারি? তিনি বললেন, হ্যাঁ খেতে পারো,
তবে একবার দেখে নাও আর কোনো পথিক এসে পড়ে কিনা। ছেলেটি যেই না খেতে বসেছে তখন দেখলো আরও 200 জন পথিক হাজির। তার কি করা উচিত জিজ্ঞাসা করলে গুরুদেব বললেন, অবশ্যই ওদের খাওয়ার ব্যবস্থা করো গিয়ে। সে সঙ্গে সঙ্গে উঠে ওদের খেতে দিল। এরকম একদিন নয়, দিনের পর চলল। সে মুখ বুজে সহ্য করল, কারণ সে জানে একদিন সাধু তার প্রশ্নের উত্তর দেবেন। একদিন সে গুরুর কাছে গিয়ে বলল তার প্রশ্নের উত্তর এবার সে জানতে চায়। একদিন আর না পেরে সে চেপে ধরল। গুরু তখন বললেন যে তোমার প্রশ্নের উত্তর খুবই সোজা। নুনের মতন হওয়ার চেষ্টা করো, একটা মুরগির মতন হওয়ার চেষ্টা করো, আর একটা বকের মতন হওয়ার চেষ্টা করো। 4-5 বছর এত খাটুনির পর এই 3টে উত্তর পেয়ে ছেলেটির মন খারাপ হয়ে গেল। সে বলল, এই 3টে উত্তর নিয়ে আমি কি করব। গুরুদেব বললেন, এই উত্তরের মধ্যেই অনেক উত্তর আছে, খোঁজার চেষ্টা করো। সে যখন কিছুতেই অর্থ বার করতে পারল না, তখন গুরুদেব বললেন, আমি তোমাকে প্রথমেই বলেছি নুনের মতন হওয়ার চেষ্টা করো। নুন যদি খাবারে ঠিক পরিমাণ দেওয়া হয় তাহলে কেউ কিছু বলে না, কারণ সেটাই খাবারের আসল স্বাদ। কিন্তু একটু নুন বেশি বা কম থাকলেই সবার নজরে পড়ে, খাবার বিস্বাদ হয়ে যায়। নুন ঠিকমতো দেওয়া হলে কেউ কিচ্ছু বলে না যে দারুণ দেওয়া হয়েছে। আমরা নুনের প্রশংসা করি না, কিন্তু নুন বেশি বা কম হলেই মুশকিল। তাহলে নুন একটা ভারসাম্য বজায় রাখে। তাই আমাদের জীবনে ভারসাম্য দরকার। কোনো কিছুই অতিরিক্ত ভালো নয়, আবার কমও ভালো নয়। সেই জায়গায় নিজেকে নিয়ে যাওয়া দরকার। যারা সত্যিকারের যোগে, তারা প্রশংসা পাবেন বলে কাজ করেন না, তারা নিজের মতন কাজ করে যান। কেউ প্রশংসা করলেও কি নিন্দা করলো তাতে কিচ্ছু যায় আসে না। মুরগির মতন কেন না, মুরগি যেমন সব খুঁটে খুঁটে খায়, তেমনি প্রচুর খাবার পড়ে থাকলেও সব কিছু মুখে দেয় না, যেটা দরকার সেটাই মুখে দেয়। তেমনি সেটি করে বাচ্চাদেরও শেখায়। তেমনি তুমি ঠিক সেই গানটাই শেখার চেষ্টা করো যেটা ভবিষ্যতে তোমার মনকে শুদ্ধ করবে। আর অনেক সময় দেখা যায় বক এক পায়ে দাঁড়িয়ে আছে, তার সামনে ছোট বড় নানান সাইজের মাছ চলে যাচ্ছে, সে দেখতে পায়। ঠিক সে তেমন মাপের মাছটাকেই তুলে নেয় যেটা সে মুখে নিতে পারবে, যেটা তার দরকার। ঠিক তেমনি তোমার পরিবেশে ঠিক সেই লোকজনের কাছ থেকে শেখার চেষ্টা করো যাদের ছোঁয়ায় তোমার জীবন বদলে যেতে পারে। এই জীবন বদলানোটা কিন্তু খুব দরকার। সেজন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে আমরা বাইরে ঠিক মতো চললাম কিন্তু ভেতরে অন্যরকম চললো তাহলে হবে না। আমাদের এক সঙ্গে চলতে হবে, এক কথা বলতে হবে, এবং আমাদের বারবার ওইটি মনে রাখতে হবে, ওই সংবাদধ্বং, ঐক্যমত, একসাথে চলা। সাম্যের কথা বলা হয়েছে, কারণ ব্রহ্মই হচ্ছে এই সাম্যের স্বরূপ। এই সাম্য আমাদের কাম্য। কখন আমরা এই সাম্যে যেতে পারি? যখন আমাদের ছোট্ট ছোট্ট স্বার্থ বিভাগ থাকবে, যখন আমাদের মধ্যে ছোট্ট ছোট্ট ক্ষুদ্রতা থাকবে, তখন আমরা কিন্তু এই সাম্যের মধ্যে যেতে পারি না। আমাদের জীবনটাকে সেই জন্যে সুন্দর করতে হবে। এই সুন্দর করার জন্য একটা গাছকে যেমন সব দিক থেকে করা হয়, জল দেওয়া, একটু মাটিটা পরীক্ষা করা, তেমনি আমাদেরও জীবনটাকে একেবারে ওই সুন্দর ফুলের মতন করতে হয়, বিকশিত করতে হয়। সেই জন্য স্বামীজি বলছেন, আমাদের চাই অনন্ত শক্তি, অফুরন্ত উৎসাহ, সীমাহীন সাহস, অসীম ধৈর্য, তবেই আমরা বড় বড় কাজ করতে পারব। অর্থাৎ এর মূলটাই হচ্ছে মানুষের চরিত্র, মানুষের স্বভাব। স্বভাবে তাকে প্রতিষ্ঠিত করতে হবে। আমরা দেশটাকে কেন উন্নত করতে পারছি না? প্রত্যেকটা মানুষের এই উপযুক্ত চর্চার অভাবে। প্রত্যেক জীবনে চর্যা করতে হবে মালির মতো। সমস্ত স্বার্থকে জলাঞ্জলি দিয়ে জীবনকে সুন্দর ফুলের মতন ফুটিয়ে তুলতে হবে। সেই জন্য দেশে খাঁটি মানুষ চাই। দেশের মানুষ নিজের মনুষ্যত্ব, ইন্ডিভিজুয়ালিটি হারিয়ে ফেলেছে। স্বামীজি বলছেন, রেস্টোর দেয়ার লস্ট ইন্ডিভিজুয়ালিটি। এই জন্য আমাদের বারবার এই আত্মবিশ্বাস চাই। আমাদের শুধু মনে রাখতে হবে যে ফাইট অ্যান্ড উইন। নিজের উপর বিশ্বাস থাকলে আমরাও পারব। শেখার কোনো বয়স হয় না, এবং আমরা কিন্তু কখনো যেন হেরে না যাই। এগুলি কিন্তু আমাদের বারবার মনে রাখতে হবে। মেরি ওয়াকারের জন্ম হয়েছিল আজ থেকে প্রায় 150 বছর আগে।
1848 সালে আমেরিকার দাস প্রথার প্রচলন ছিল সেই সময়। বিশেষ করে আমেরিকার দক্ষিণ অঞ্চলে মেরির জন্ম হয়েছিল। একটা দাস পরিবারের ছোট মেয়ে হিসাবে তাকে 8 বছর বয়স থেকে দিনের পর দিন কাজ করতে হয়েছে তুলোর ক্ষেতে। 1863 সালে যখন দাস প্রথা লুপ্ত হয় এবং দাসদের মুক্ত করে দেওয়া হয়, তখন তার বয়স ছিল 15 বছর। এর 5 বছর পরেই তার বিবাহ হয়ে যায়। কোলে প্রথম সন্তান, পড়াশোনার কোনো সুযোগ অবকাশ ছিল না। সরকারের তরফ থেকে দাস প্রথা বেআইনি ঘোষিত হলেও প্রায় 1 শতাব্দী ধরে আমেরিকায় আফ্রিকান বংশোদ্ভূতদের প্রতি চরম বৈষম্যমূলক আচরণ বজায় ছিল। মোটেই সোজা ছিল না তাদের জীবনযাপন। মেরির জীবনের বেশ কয়েক দশক কেটে গিয়েছিল কখনো রাঁধুনির কাজ করে, কখনো বা বাড়ির কাজকর্ম বা ছোটদের দেখভাল করে, অথবা খাবার বিক্রি করে জীবিকা অর্জন করতে হতো। প্রতিদিন শেষে হাতে কিছুই থাকতো না। অনেক বছর পরে যখন মেরির বয়স হয়েছিল 116 বছর, তিনি প্রথম জীবনে পড়াশোনা করার সুযোগ পান। ততদিন তার স্বামী, 3 ছেলে কেউ বেঁচে নেই, একা থাকতেন। কিন্তু পড়তে না পারার দুঃখ তাকে সারা জীবন তাড়া করেছে। এর আগে কখনো সুযোগ পাননি পড়াশোনা করার, তাই সেই বয়সেও কোথায় তিনি শিখবেন? সেই সময়ের এক ঘটনা তার জীবনের ধারা বদলে দেয়। এক স্বেচ্ছাসেবী শিক্ষিকা সেই অঞ্চলের বয়স্কদের স্বাক্ষর করে তোলার জন্য যুক্ত ছিলেন এবং মেরি যেখানে থাকতেন সেখানে বয়স্কদের পড়াতে শুরু করেন। তার কাছেই মেরি জীবনে প্রথমবারের মতন সুযোগ পান লিখতে এবং পড়তে শেখার। অক্ষর জ্ঞানের সঙ্গে গণিতের প্রথম পাঠও তিনি নিয়েছিলেন। লাঠিতে ভর করে হেঁটে যেতেন ক্লাসে। শরীর জরাগ্রস্ত হলেও পড়াশোনার আগ্রহ তার মোটেও কমেনি। দাস প্রথা থেকে মুক্তি হওয়ার প্রায় 100 বছর পরে তিনি পড়াশোনা শুরু করেছিলেন এবং আমেরিকা সরকারের পক্ষ থেকে সবচেয়ে বয়স্ক ছাত্র, ওল্ডেস্ট স্টুডেন্ট হিসাবে তাকে সম্মান দেওয়া হয়েছিল। একদম এই ঘটনাগুলি কিন্তু আমাদের মনে রাখতে হয় যে এই যে বোঝে সে খোঁজে। আসলে যেটি দরকার, জীবনের ধন কিছুই যাবে না ফেলা, আমাদের এটা মনে রাখতে হবে। দোজ হু ক্যানট চেঞ্জ দেয়ার মাইন্ডস ক্যানট চেঞ্জ এনিথিং, এটি আমাদের বারবার মনে রাখতে হয়। দোজ হু ক্যানট চেঞ্জ দেয়ার মাইন্ডস ক্যান নট চেঞ্জ এনিথিং। আমাদের জীবনটার একটা মূল্য আছে, অভ্যাসের একটা মূল্য আছে। আমাদের সব লক্ষ্য রাখতে হয়। আমাদের জীবনে স্ট্রেংথ, উইকনেস, অপরচুনিটিস অ্যান্ড থটস আছে, নানান ধরনের মানুষ আসে, কিন্তু আমাদের সবসময় ওই 3D মনে রাখতে হবে। কি 3D? ডিসিশন, ডাইরেকশন অ্যান্ড ডেস্টিনেশন। ডিসিশন নিতে হবে, সিদ্ধান্ত। ডাইরেকশন, দিক নির্দেশ চাই। আর ডেস্টিনেশন, লক্ষ্য। অটোমেটিক নেগেটিভ থট আমাদের সবসময় কাজ করে, কিন্তু আমাদের সব সময় এটি দরকার যে আমরা যা কল্পনা করতে পারি সত্যি সত্যি সেটাকে বাস্তবে আমরা নিয়ে যেতে পারি। আমাদের স্বামী বিরজানন্দজি মহারাজ পরমার্থ প্রসঙ্গে খুব সুন্দর করে লিখেছেন, জীবন মূল্যবান, এর একটি মিনিটও অপচয় করো না। সেজন্য আমাদের মন্দ প্রবৃত্তিকে উচ্ছেদ করবার চেষ্টা যেদিন না করব, সেদিনটা জানবো নষ্ট হয়ে গেল। এবং যারা পূর্ণতা লাভ করতে চায় তাদের এই রূপ, রস, শব্দ, গন্ধ, স্পর্শকে, যেটি আমাদের সর্বদা জগতের দিকে ঠেলে দিচ্ছে, তাকে ঠিক করে একেবারে রাখতে হবে। সেই জন্য আমাদের বারবার মনে রাখতে হয় যে ওই শঙ্করাচার্য বিবেক চূড়ামণিতে বলছেন না, যে হরিণ, হাতি, পতঙ্গ, মাছ আর ভ্রমর এরা এক একটা ইন্দ্রিয় প্রদান হওয়ার জন্যেই মারা পড়ে। আর মানুষের ক্ষেত্রে 5টি ইন্দ্রিয়ই হচ্ছে প্রধান, প্রখর। সুতরাং তার কি দশা সেটা আমাদের বারবার ভাবতে হয়। সেই জন্য ইন্দ্রিয়ের নিম্নমুখী টানকে আটকাতে গেলে মোড় ঘোরাতে হবে। বারবার বলতে হবে, হে ভগবান, তোমার সৃষ্টি যদি এত সুন্দর, এত আনন্দের, এত মধুর হয়, তাহলে তুমি না জানি আরও কত সুন্দর, আরও কত আনন্দময়। আমরা ইন্দ্রিয় সুখের সন্ধান করি, নানান রকমভাবে ইন্দ্রিয় পরিতৃপ্তির চেষ্টা করি, কিন্তু আমাদের উদ্দেশ্য সেটা নয়। আমরা নিত্য শান্তি, নিত্য আনন্দের সন্ধানী, সেটি আমাদের দেখতে হবে। 1899 সালের 16ই আগস্ট স্বামীজি তাঁর এক গুরু ভাই
হরি মহারাজ, ভগিনী ক্রিশ্চিন আর একজন ভদ্রমহিলার সঙ্গে গ্লাসগো থেকে নিউ ইয়র্কে জাহাজে করে যাচ্ছিলেন। 10 দিন তাদের সমুদ্রে কাটাতে হয়েছিল। সেই দিনগুলো খুব স্মরণীয় ছিল। এক চন্দ্রালোকিত রাত্রে স্বামীজি ডেকের ওপর পায়চারি করছেন। সমুদ্রের তরঙ্গের ওপর প্রতিবিম্বিত চাঁদের আলোর সৌন্দর্য দেখে তিনি ভগিনী ক্রিশ্চিন প্রমুখ সঙ্গীদের বলেছিলেন, মায়ারই যদি এত সৌন্দর্য হয় তাহলে এর পেছনে যে সত্য বস্তু আছে তার চমৎকার সৌন্দর্যের কথা একবার ভাবো। ওই যে শুরুতে আমরা বারবার বলেছিলাম যে আমাদের জীবনটাকে কী করতে হবে, ধীর, একেবারে সেইখানেই কিন্তু আমাদের এই বিনাশটি দরকার। অহংকারের বিনাশ ঘটিয়ে আমাদের জীবনটাকে যদি আমরা সুন্দর, শুদ্ধ, পবিত্র করতে পারি, বিকশিত করতে পারি, তাহলেই দেখা যায় যে জীবনে যেমন ভাব তেমন লাভ। সেই জন্য আমাদের বারবার ওই কথাটিকে বলা হচ্ছে যে হোয়াট এভার ইউ থিঙ্ক ইউ ক্যান অর ইউ থিঙ্ক ইউ ক্যানট, ইউ আর প্রবাবলি রাইট। তুমি যদি মনে করো তুমি পারবে তাহলে তুমি পারবে, আর তুমি যদি মনে করো তুমি পারবে না তাহলে পারবে না। এটি বারবার আমাদের লক্ষ্যকে ঠিক করে এগিয়ে নিয়ে যেতে হবে। সেই জন্য আমাদের নিশিদিন, দিন রাত এটা ভাবতে হবে, হবেই হবে, হতেই হবে। ভরসা রাখুন। আমাদের স্বপ্ন সেটাই যেটা আমাকে আপনাকে ঘুমোতে দেয় না। যা আপনি ঘুমিয়ে দেখেন সেইটা স্বপ্ন নয়। যদি যত সফল মানুষদের ব্যক্তিত্বের জীবন দেখুন তাহলে কিন্তু আমাদের বারবার ওইটিকে মনে রাখতে হবে। সেইটুকু বলে আমরা আজকের মতন এখানেই ইতি টানছি। আপনাদের কাছে আবারও আত্মবিকাশ এবং বিবেকানন্দ অনুধ্যান কেন্দ্রের জন্য ভিক্ষাই করছি, কারণ এই ভিক্ষাটা আমাদের দরকার। বাচ্চা মেয়েদের দিকে তাকিয়ে আমাদের এটি একটু চেষ্টা করা। যদি সবাই মিলে আমরা একটু এগিয়ে আসতে পারি তাহলে আমাদের বোধহয় এদের একটু আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো। সেটাই তো একটু একটু করে চেষ্টা। আমরা হয়তো অনেক কিছু পারবো না, কিন্তু যতটুকু আমাদের দ্বারা হয় সেইটুকু তো আমরা করতে পারি। সেইটুকু আমরা যেন আমাদের মতন করে চেষ্টা করতে পারি। আমাদের এই জীবনটাকে যেন আমরা আনন্দে পরিপূর্ণ করতে পারি। অন্তত এটুকু মনে রাখতে পারি জীবনের ধন কিছুই যাবে না ফেলা। আমাদের যতটুকু রয়েছে সেটুকু নিয়েই আমরা চেষ্টা করব। নমস্কার, ধন্যবাদ। প্রাণারাম 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 প্রাণারাম। কি যেন লুকানো নামে তাই মিষ্ট এত তব নাম। প্রাণারাম প্রাণারাম প্রাণারাম।